সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের জনপদ, প্রাচীন যে জনপদ আছে এটা নিয়ে আলোচনা করব। তো বিসিএসে এইটায় কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে এবং গুরুত্বপূর্ণ কি কি আছে এইগুলো আজকে আমরা শিখব। তো প্রাচীন জনপদ এটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক বিসিএস এর জন্য। তো এখানে একটি সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে, যেখান থেকে আমরা ম্যাপের মাধ্যমে পড়লে আরও মনোযোগ বেশি থাকে এবং এইটা পড়াটা দীর্ঘস্থায়ী হয়। তো এর জন্য আমাদের ম্যাপ সহকারে প্রাচীন জনপদগুলা দেখতে হবে। তো বাংলাদেশে এই প্রাচীন জনপদের ৬-৭টা ছিল, যেমন এখানে গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, বঙ্গ, চন্দ্রদ্বীপও বঙ্গের মধ্যেই ছিল, তারপরে সমতট, হরিকেল। তা এখন আমরা এই যে আজকের টপিকটায় এই বঙ্গ নিয়ে আলোচনা করব। তো গুপ্ত যুগে বাংলায় প্রায় ১৬টি জনপদের ধারণা পাওয়া যায়। বাংলাদেশে তার মধ্যে ৬-৭টি জনপদ পাওয়া যায়। এর মধ্যে ছিল বরেন্দ্র। বরেন্দ্রর অবস্থান আমাদের দেশের উত্তর দিকে। তারপরে তার পাশে পুন্ড্রনগর, তারপরে গৌড়, এই যে গৌড় মুর্শিদাবাদের, হরিকেল, হরিকেল আমাদের এই যে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল জুড়ে। তারপরে রাঢ়, যে পশ্চিমবঙ্গ ভারতের, এইটা ছিল। তারপরে হরিকেল, হরিকেল দুইবার আসছে। যাই হোক, বঙ্গ, এই যে বঙ্গ জায়গাটা খুবই বিশাল ছিল। তারপরে সমতট, এই যে কুমিল্লা, নোয়াখালী, এই জায়গাটাকে সমতট বলে। তো এখন আজকে আমরা মূলত শেষ করব বঙ্গটাই। বঙ্গ থেকে কি কি কোশ্চেন আসে এগুলো আমরা দেখব। বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী, তো এইগুলা বঙ্গে অঞ্চল। তো এইগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা ম্যাপটা যদি ভালো মতো পর্যবেক্ষণ করি, তাহলে ম্যাপ থেকেই আমরা বুঝতে পারবো যে বঙ্গটা কোন অংশ ছিল। তারপরে আয়তনে বৃহত্তম স্বাধীন জনপদ, এইটা ছিল সবচেয়ে বৃহত্তম এবং স্বাধীন জনপদ। বঙ্গ আবার দুই ভাগে ভাগ ছিল, এই যে এইখানে মাঝখানে যে ভাগটা দেখা যাইতেছে, এইটার দুই ভাগ। একটাকে বলা হতো বিক্রমপুর, আরেকটাকে বলা হয় নাব্য। তো বিক্রমপুর অঞ্চল ছিল ঢাকা জুড়ে আর কি, ঢাকার এই পাশে, এই যে এটা ছিল বিক্রমপুর অঞ্চল, আর এই পাশে নাব্য, আর এটা বিক্রমপুর। তো এই বিক্রমপুর এলাকা মুন্সিগঞ্জ, তারপরে ময়মনসিংহ, ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা। রাজধানী ছিল বিক্রমপুরে। তারপরে নাব্য অঞ্চলটা ছিল এই যে পদ্মার দক্ষিণ এলাকা, অর্থাৎ ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চল। এর মধ্যে এই যে চন্দ্রদ্বীপ, এটাও বঙ্গের ভিতরে ছিল, কিন্তু এইটা চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল আর কি পূর্বে, এই বরিশাল নামটা। তো চন্দ্রদ্বীপ প্রাচীন বাংলার ক্ষুদ্র জনপদ। বর্তমানে বরিশাল ছিল চন্দ্রদ্বীপের অংশ। এটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। তো এই যে আমরা ম্যাপে এই যে চন্দ্রদ্বীপটা দেখতে পারতেছি, এটা এখন বাংলাদেশের বরিশাল জেলাটাকেই রিপ্রেজেন্ট করে। তো বঙ্গ ও বাঙালির পরিচয়। ঋগ্বেদের ঐতরীয় অরণ্যক গ্রন্থে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। কালিদাসের গ্রন্থে বঙ্গ জনপদের উল্লেখ পাওয়া যায়। তো বর্তমানে বাংলাদেশের পূর্ব, দক্ষিণ, পূর্ব দিকে বসবাস করা বঙ্গ নামের এক জাতির হতে বঙ্গ নামের উৎপত্তি হয়েছে। বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। তো আকবরের সভাকবি ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবর গ্রন্থে বাংলা শব্দের ব্যবহার করেন। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আপনারা এটা
মনে রাখতে চেষ্টা করবেন। শব্দের ব্যবহার করেন বাংলার এত আল, জমির সীমানা সূচক বা বাদ থেকে তিনি বাংলা শব্দটি ব্যবহার করেন। সুলতানি শাসকের আমল ১৩৫২ সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ সব জনপদকে একত্র করে নাম দেয় বাংলা। তাই তাকে শাহী বাংলা নামেও সবাই ডাকে, বা তিনি হচ্ছে শাহী বাঙ্গালা নামে পরিচিত। তো এরকম কোশ্চেন আসতে পারে, শাহী বাঙ্গালা নামে পরিচিত কে? তো এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো আজকে এই পর্যন্তই। এই পুরোটা ভিডিওতে মূলত বঙ্গ রিলেটেড যেই তথ্যগুলা ছিল এটাই কাভার করা হয়েছে। তো এইরকম ভিডিও পেতে হলে পরবর্তীতে আমি এই যেই জনপদগুলো আছে ৬-৭টা, প্রত্যেকটির আলাদা আলাদা শর্ট ভিডিও বানানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।